সালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, যে বিষয়টি নিয়ে বা যে খবরটি নিয়ে আলোচনা করব এটি বেশ পুরনো, কিন্তু রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়াতে এটির গুরুত্ব অসাধারণ। আমি যখন খবরটি দেখেছিলাম মনে হয়েছিল যে আজকে এই ভিডিওটি করব, কিন্তু এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেল। এর মধ্যে জনাব তারেক রহমান সাহেবের দেশে ফেরার যে তারিখ এটি ঘোষিত হয়ে গেল। উসমান হাদি গুলিবিদ্ধ হলো, হাসপাতালে এখন খুব মর্মান্তিক অবস্থায় তিনি আছেন। ফলে আমি যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম বা সিদ্ধান্ত নিয়েছিলাম তা কয়েকদিন পিছিয়ে গেল। দ্বিতীয়ত, এই যে প্রতিদিনই এরপর একটি আশ্চর্য ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো যে ঘটছে বা ঘটানো হচ্ছে কিনা এটা হয়তো তদন্ত করলে পাওয়া যাবে। এটা অনেকটা উত্তেজনা সৃষ্টি করার মতো বা অনেকটা মানুষের মনকে বিভিন্ন দিক থেকে ডাইভার্ট করার জন্য। এখন সেটা আওয়ামী লীগের বিষয়ে মানুষের মন বিষিয়ে তোলার চেষ্টা করা হতে পারে, অথবা যদি আওয়ামী লীগ এই সকল ঘটনা দুর্ঘটনার সাথে জড়িত হয় তাহলে আওয়ামী লীগের যে অপরিহার্যতা এটা প্রমাণের জন্য করা হতে পারে। বা এই যে প্রতিদিন যে এটি অতি আশ্চর্য ঘটনাগুলো ঘটেছে, এটি নির্বাচনের যে ট্রেন এটাতে গতি দেওয়ার জন্য হতে পারে, অথবা নির্বাচনটিকে বানচাল করার জন্য হতে পারে। যেমন হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে স্বয়ং প্রধান উপদেষ্টা বলছিলেন যে এই হাদির উপর যে গুলিবর্ষণ করা হয়েছে মূলত নির্বাচনকে বানচাল করার জন্য। তো যে সকল রাজনৈতিক বিশ্লেষক, আওয়ামীপন্থী যে সমস্ত বুদ্ধিজীবী রয়েছেন, তারা প্রথম দিন থেকে বলে আসছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন হওয়া সম্ভব নয়, আমরা এটা মানব না। আর এক পক্ষে বলার চেষ্টা করছিলেন যে উনি যেহেতু সরকারের কোনো আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, কাজে তার পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন করা সম্ভব নয়। আরেকটি পক্ষ বলার চেষ্টা করছিলেন যে এই ভদ্রলোক নিজেই ক্ষমতায় থেকে যেতে চাচ্ছেন। তো তার বিপরীতে খুব অল্প সংখ্যক লোক, এখনো পর্যন্ত তাদের সংখ্যা খুব অল্প, মনে প্রাণে বিশ্বাস করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত সঠিক সময় একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবেন এবং সেটা করার তার যোগ্যতা রয়েছে। তো এই যখন অবস্থা, ঠিক সেই সময়টাতে আমি যে শিরোনামটি নিয়ে আলোচনা করছি এটি মূলত আমাদের রাজনীতির একটা ফান্ডামেন্টাল একটা ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ এদেশের নির্বাচনে আপনি যেভাবে বলেন না কেন, আওয়ামী লীগ একটা বৃহৎ শক্তি। আর এই বৃহৎ শক্তিটি যেহেতু এখন নেতিবাচক অবস্থা আছে, এটি ভাঙা সম্ভব নয়। অতীতে আওয়ামী লীগকে বহুবার ভাঙার চেষ্টা করা হয়েছে, বিএনপিকে বহুবার ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমাদের দেশের যে পারিবারিক রাজনীতির ট্র্যাডিশন বা ঐতিহ্য, সেই ঐতিহ্যের কারণে কখনোই রাজনৈতিক দলগুলো পরিবার প্রথার বাইরে যেতে পারেনি। সেদিক থেকে একমাত্র দল আছে বাংলাদেশে যেটা মূলধারার, সেটা হলো জামায়াতে ইসলামী, যেটা কিছুটা হলো পরিবারের যে বলায় তার থেকে তারা বাইরে বেরোতে পেরেছে। যখন গোলাম আজম সাহেব ছিলেন সর্বেসর্বা, তখন তার পরিবারের উপর, মানে তার পরিবারই মূলত এইটিকে নিয়ন্ত্রণ করত। পরবর্তী মতিউর রহমান নিজামী সাহেব যখন এলেন তখন তার পরিবারের একটা বিরাট প্রভাব ছিল। কিন্তু এখন এই মতিউর রহমান নিজামীর পরে যারাই নেতৃত্বে এসছেন, তারা এখানে হয়তো জামাতের মধ্যে ইন্টারনালি খুব সিক্রেট গ্রুপিং আছে, কিন্তু পরিবারতন্ত্র এই মতিউর রহমান নিজাম সাহেবের পরে আমরা শুনি নেই। কিন্তু এর বাইরে জাতীয় পার্টি বলেন, বিএনপি, আওয়ামী লীগ, এই তিনটি দল অ্যাবসলিউটলি 100% পরিবার প্রথা দ্বারা নিয়ন্ত্রিত। বড় বড় নেতা বিভিন্ন সময় চেষ্টা করেছেন এই দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। জাতীয় পার্টি বহুবার ভেঙেছে, টুকরো টুকরো হয়েছে, কত যে টুকরো হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু এরশাদের প্রাধান্য, যাকে বলা এখানে, কমানো যায়নি। এরশাদের পরে সবাই হয়তো আশা করেছিল যে জিএম কাদের নেতৃত্বে আসলে এই পারিবারিক প্রথাটা থাকবে না, এবং এখন জাতীয় পার্টির যে ফ্র্যাকশন, সেই ফ্র্যাকশনে অল অফ দ্য স্টার্স অফ দ্য জাতীয় পার্টি এবং যারা মানে টুকরা টুকরা অবস্থায় ছিলেন, বাংলাদেশের রাজনীতি তো তারা কিংবদন্তি, তারা সবাই একত্র হয়েছেন। সেটা আনোয়ার হোসেন মঞ্জু বলেন, রুহুল আমিন হাওলাদার বলেন, আনিসুল ইসলাম মাহমুদ বলেন, মুজিবুল হক চুন্ডু বলেন, সবাই এখন একদিকে। আর অন্যদিকে জাস্ট একটা নাম নিয়ে বসে আছেন জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারি।
কিন্তু এই যে পরিবারতন্ত্রের কারণে মানুষের একটা দৃষ্টিভঙ্গি যে ওই গ্রুপটি হয়তো শক্তিশালী, এটা এরকম আর কি একটা বাংলাদেশের অবস্থা। তো সেই দিক থেকে বাংলাদেশে আওয়ামী লীগের যে অবস্থান, শেখ পরিবারের আধিপত্য এবং শেখ হাসিনার যে নেতৃত্ব, এটাকে বাদ দিয়ে রাজনীতি হচ্ছে না, হবে না। এবং গত 15 মাস ধরে পুরো রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু শেখ হাসিনার নামটাই মাইনাস করা যায়নি, তাকে ভয় দেখানো যায়নি, আওয়ামী লীগকে শেখ হাসিনা থেকে বিচ্ছিন্ন করা যায়নি। তো সেই দিক থেকে বারবার যেটা হচ্ছে যে ঘুরে ফিরে শুধু শেখ হাসিনার কথাই সামনে চলে আসে। শেখ হাসিনা কখন কি বললেন, তিনি কাল কি করবেন, আগামীকাল তার প্রোগ্রাম কি, তার মন কেমন, মানসিকতা কেমন, তিনি কি পালিয়ে আছেন, তিনি কি তৃতীয় দেশে যাবেন, চতুর্থ দেশে যাবেন, তিনি কি বেঁচে থাকবেন, মরে যাবেন কিনা, তিনি এখনো জীবিত আছেন কিনা, তার ক্যান্সার এখন কোন স্টেজে আছে, এ সকল নানা রকম ন্যারেটিভ তৈরি করার পরেও শেখ হাসিনার কণ্ঠ থামানো যাচ্ছে না, আর শেখ হাসিনার ভীতিও কাটানো যাচ্ছে না। এগুলোকে সামাল দেওয়ার জন্য সরকার তার প্রোপাগান্ডা মেশিন দিয়ে নানা রকম, যাকে বলা হয়, আবহাওয়া তৈরি করছে, নানা রকম ওয়েব, বড় বড় ঝড় ঝাপটা তৈরি করার চেষ্টা করছে। মামলা, মোকদ্দমা, হামলা, জুলুম, অত্যাচার, নির্যাতন কোনোটাই কিন্তু বাদ যায়নি। আর এখানে যে সকল রাষ্ট্রীয় মেশিনারিজগুলো সাধারণত পলিটিক্যাল নেতাদেরকে সর্বনাশ করার জন্য ব্যবহার করা হয়, সেগুলো সবই হচ্ছে। কিন্তু ডে বাই ডে দেখা যাচ্ছে যে, ও একটা ছোট্ট উদাহরণ দেই, এখন জুনায়েদ আহমেদ পলক জেলখানাতে ছিলেন, এখনো আছেন, কিন্তু প্রথমে একেবারে ভীষণ রকম বিমর্ষ, মাথা নিচু করে আসতেন যেতেন, তারপরে হাত জোড় করে থাকতেন, সালাম দিতেন। পরবর্তীতে তিনি ভয়ে সেই সালাম দেওয়া বন্ধ করে দিলেন, আসা যাওয়ার পথে বললেন যে আমি আপনাদের সাথে সালাম দেওয়ার চেষ্টা করলে আমার উপর শাস্তি আরোপিত হয়। হঠাৎ করে দেখা গেল যে সেই পলক, মানে তার শিকলবন্দি হাত, হ্যান্ডকাপ পরানো হাত, সেটি উঁচু করে তিনি স্লোগান দিচ্ছেন, তারপর জাতীয় সঙ্গীত গাইছেন। এটি রীতিমতো আওয়ামী লীগ যারা বিরোধী তাদের জন্য একটা চপেটাঘাত, থাপ্পড়ের মতো ঘটনা ঘটে যাচ্ছে। এবং আওয়ামী লীগের অন্যান্য সহযোগী যারা আছেন, যেমন হাসানুল্লাহ ইনু সাহেব আছেন, ইনি তো উঠতে বসতে মস্করা করছেন, আসতে যেতে তিনি মস্করা করছেন। দীপুমণি সাহেব, মানে সাহেবা, তিনি যাতায়াত করছেন, সে মানে অ্যাজ ইট ইজ তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন যেভাবে হেলে দুলে হাঁটতেন, ঠিক একইভাবে তার সেই ছন্দময় গতি আবার নতুন করে চালু হয়ে গেছে। তো এই দৃশ্য যেভাবে আমরা দেখছি, একই সঙ্গে কিন্তু আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারাও দেখছেন। এই কারণে কি হলো, তারা আওয়ামী লীগকে অবদমিত করার জন্য, শেখ হাসিনাকে অবদমিত করার জন্য নানা রকম তৎপরতা তারা চালাচ্ছেন। এবং এই তৎপরতার মধ্যে কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকে বলা হলো যে খুব দ্রুত ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেটি কার্যকর হবে, এবং সবার আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে তারা এ যুগের কসাই এই হিসেবে গালাগাল করে, তো সেই আসাদুজ্জামান খান কামাল, তাকে বাংলাদেশে ধরে আনা হবে, গ্রেপ্তার করে আনা হবে। কেউ কেউ আরো এক দফা এগিয়ে গিয়ে বলার চেষ্টা করলো যে ভারত সরকারকে নমনীয় করা হয়েছে এবং এটা আমেরিকার মধ্যস্থতায় এই কাজটি করা হয়েছে, এবং যে কোনো মূল্যে ভারতকে রাজি করানো হয়েছে, তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে। আর এক পক্ষ বলার চেষ্টা করা হলো যে না, ফেরত আনার দরকার নেই, ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তাকে তৃতীয় বা চতুর্থ কোনো দেশে হস্তান্তর করলেও আমরা অনেকটা সুখে শান্তিতে থাকতে পারবো। তো এই যখন আলাপ আলোচনা চলছে, ঠিক সেই সময়টাতে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ, তিনি বেশ স্পষ্ট গলায় বললেন যে ভারত যদি স্বেচ্ছায় ইচ্ছে করে শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত না দেয়, তাহলে সরকার হিসেবে, রাষ্ট্র হিসেবে এই মুহূর্তে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের কিছুই করার নেই। এর চেয়ে উত্তম জবাব আর হতে পারে না, এর চেয়ে দুর্বল জবাব আর হতে পারে না, আর এর চেয়ে আত্মহত্যামূলক সরকারের জন্য জবাব হতে পারে না। এবং এই বক্তব্যের ফলে আওয়ামী লীগের যে কুয়াত, আওয়ামী লীগের যে শক্তিমত্তা, সাহস, আওয়ামী লীগের মধ্যে যে আশা, ভরসা, এটা অন্তত 100 গুণ বেড়ে গেল। আর জনাব তৌহিদ, তিনি যেহেতু খুব ঝানু একজন কূটনীতিবিদ এবং অনেকটা লিবারেল, ব্যক্তিগতভাবে ধানাই পানাই করা এরকম জিনিস তাকে দেখে মনে হয় না যে তিনি এই কাজগুলো করতে পারেন।
তো কাজে তিনি দীর্ঘদিন তার যে কূটনৈতিক জীবন সেখানে বুঝতে পারেন যে বাংলাদেশের রাজনীতিতে, কূটনীতিতে, অর্থনীতিতে এবং পররাষ্ট্রনীতিতে ভারতের গুরুত্ব কতখানি যাকে বলা হয় প্রভাব বিস্তার করে। অতি সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জনাব জয়শঙ্কর, যাকে বলা হয় নরেন্দ্র মোদীর পরে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব, তিনি শেখ হাসিনাকে নিয়ে কথা বলতে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন। ওই দেশের যে সবচেয়ে প্রভাবশালী টেলিভিশন এনডিটিভি, তো সেটার যিনি প্রধান সম্পাদক তার সঙ্গে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি যেটি বলেছেন শেখ হাসিনার সম্পর্কে, যে শেখ হাসিনা এখানে কতদিন থাকবেন এটা হাসিনা জি মানে অনারেবল শেখ হাসিনা, ইউর এক্সিলেন্সি শেখ হাসিনা, তার উপর নির্ভর করে। অ্যাজ ইট ইজ মনে হচ্ছে যে শেখ হাসিনা সেখানে আছেন তার ইচ্ছাতে, তিনি স্বাধীন, তিনি যতদিন ইচ্ছা সেখানে থাকবেন এবং তিনি যখন মনে করবেন বাংলাদেশে যাওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নেবেন, তিনি তখনই সেটা যেতে পারবেন। তো ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই ধরনের কথা, এটা রীতিমতো একটা বোম ফাটিয়ে দিয়েছে হাসিনা বিরোধীদের মাথার উপরে, যে যেখানে তারা প্রচার করছে ভারত ফেরত দেবে আসাদুজ্জামান খান কামালকে, যেখানে তারা প্রচার করছে বন্দি প্রত্যাবর্তন নীতি অনুযায়ী শেখ হাসিনাকেও আনা যাবে, তাকে ধরে নিয়ে আসবো, যেখানে তারা প্রচার করছে যে শেখ হাসিনাকে ভারত এখন লায়াবিলিটিস মনে করছে এবং তারা অন্য কোনো দেশে, তৃতীয় কোনো দেশে অথবা চতুর্থ কোনো দেশে তারা শেখ হাসিনাকে হস্তান্তর করবে, এবং অনেকে বলার চেষ্টা করেছিলেন যে রাশিয়াতে তাকে পাঠানো হতে পারে। তো সেই জায়গাতে জনাব জয়শঙ্কর যেভাবে শেখ হাসিনার পক্ষে বললেন, মনে হচ্ছে যে ভারত শেখ হাসিনার নিজের দেশ, অথবা ভারতের যে বর্তমান সরকার সেই সরকারের উপরে শেখ হাসিনার প্রভাব এতটা বেশি যে তিনি সেখানে স্বেচ্ছায় আছেন এবং যা ইচ্ছা তাই করতে পারছেন। রাজনৈতিক মিটিং, এরপর বক্তৃতা দেওয়া, বিবৃতি দেওয়া, সাক্ষাৎকার দেওয়া, স্বাধীনভাবে চলাফেরা করা, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা একজন একটা স্বাধীন মানুষের মতো তিনি করতে পারছেন। তো এই খবর যখন প্রচারিত হলো, এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারটি যখন প্রচারিত হলো, আওয়ামী লীগের যারা লোকজন তারা তো হৈ হৈ করে উঠলে, দেখো 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 তোমরা যে সকল মিথ্যা কথা বা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছিলে, তোমাদের যারা টোকাই মুখাই যারা আছে ইউটিউবে, যারা মানে এই আজকে গুলি করে কালকে ফেলে দেয়, পরশুদিন শুট করে তারপরের দিন পাড়িয়ে মেরে ফেলবে, এরকম একটা ভাবসাব দেখায়, দেখো জয়শঙ্কর কি বললেন। তো এই বক্তব্যের পরপরই যখন আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ এই শেখ হাসিনার সম্পর্কে যে কথা বললেন, তার প্রেক্ষিতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পর্দার আড়ালে এমন কিছু হচ্ছে বা এমন কিছু ধুমায়িত হচ্ছে যেটি আপনি আমি এখনো আন্দাজ করতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো একটা নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্মের সকল মানুষ নয়, একটা বিশেষ গোষ্ঠী, তারা ভারতের নাম শুনলে বা ভারতের কথা শুনলে তাদের মধ্যে গায়ে একটু জ্বালা ধরে। ধরতেই পারে, বাংলাদেশে জন্মগ্রহণ করছে, অন্য একটা দেশের নাম শুনলে তার যদি গা জ্বালা ধরে ধরুক, অসুবিধা নেই। কিন্তু অন্যদিকে পাকিস্তানের কথা শুনলে মনের ভেতরে পুলক অনুভব করে, মনের ভেতরে একটু আনন্দ অনুভব করে। পাকিস্তানের জাতীয় পতাকা উঠতে দেখলে তার ভেতরে সে মানে নিজেও লাফিয়ে লাফিয়ে চলতে, ওট পাখির মতো চলতে তার ভালো লাগে। পাকিস্তান শব্দটি শুনলে তার ভেতরে এক ধরনের অনুকম্পন, মানে ভূমিকম্প অনুভূত হয়। তার মনে হয় সে যেন তাকেই বহু যুগ থেকে চিনে, সে যেন তারই উত্তরসূরি, সে যেন তারই সন্তান। পাকিস্তানের খেলা দেখলে তার প্রাণে আন্দোলিত হয়। পাকিস্তানের পাকসার জমিন স্বাদ বাদ শুনলে তার প্রাণের ভিতরে আনন্দের জোয়ার বয়ে যায়। এই প্রজন্মটাকে আমরা দেখছি আজকে 53 বছর পর স্বাধীনতার। শুধু তাই নয়, আমাদের পূর্বপুরুষরাও এর একটা প্রজন্মকে দেখেছিল। 1971 সালে জাতি যখন গৌরমানিসায়, জাতির উপরে যখন পাকিস্তানি সামরিক জান্তা একটি কঠিন যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যে যুদ্ধে লক্ষ লক্ষ
বাঙালি জীবন দিয়েছে। এমন কোনো অঞ্চল নেই যে অঞ্চলের মানুষ হাত দিয়ে দিয়ে দেখাই দিতে পারবে না যে এই বাড়িতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে ঘাতকেরা হত্যাযজ্ঞ চালিয়েছে। এরকম প্রত্যেকটা অঞ্চলেই আছে। আমার মায়ের মামা হারুন পদুয়া গ্রামের বাড়ি, আতলিতে তাকে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে। আমাদের পাশের গ্রাম রামের বাগ, সেই গ্রামে আলিমিয়া এবং মোহাম্মদ দুই ভাইকে পাকিস্তানি বাহিনী গুলি করে হত্যা করেছে। আমার ঠিক দক্ষিণ পাশের গ্রাম মাহিনী, সেই গ্রামের গনু দারোগাকে বয়স্ক মানুষ গুলি করে হত্যা করেছে। আমার ঠিক এক গ্রাম পর দক্ষিণ দিকে সুপুয়া, সেই গ্রামে মমতাজকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমি পুরো বাংলাদেশের কথা বলছি না, শুধু আমি যে বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে বসবাস করেছি সেই গ্রামের আশেপাশে দু একটা ঘটনার কথা বলছি। এই যে ঘটনাগুলো এরা কারা ঘটিয়েছে? পাকিস্তানিরা ঘটিয়েছে। যাদের কথা বললাম তারা কেউ সন্ত্রাসী ছিলেন না, দেশপ্রেমিক ছিলেন, দেশের মানুষ ছিলেন। এই পাকিস্তান বাহিনীকে মনোরঞ্জনের জন্য যেই প্রজন্ম আমাদের মা বোনদেরকে, এই বাঙালি নারীদেরকে দৌড়ে দৌড়ে নিয়ে গনিমতের মাল হিসেবে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল, তারাই হচ্ছে 1971 সালের পাকিস্তান প্রেমী সেই প্রজন্ম। আর সেই প্রজন্মের ধারাবাহিকতাই আজকের এই নতুন এক প্রজন্মে পাকিস্তানপন্থী, মৌলবাদী, আফগান মানসিকতার, জঙ্গি চিন্তা চেতনার 1400 বছরেরও আগে আয়ামে জাহেলিয়াতের যুগে যে অন্ধকার যুগ ছিল, বিচারহীনতায় মানুষকে হত্যা করা হতো, সেই তাদের ধারাবাহিকতা। 1971 সালে যদি এই প্রজন্মের ছেলেরা বেঁচে থাকতো, তখন তাদের জন্ম হতো, বলুন তো আপনারা তারা কি হতো? তারা হয় রাজাকার হতো, না হয় আলবদর হতো, আল শামস হতো, শান্তি কমিটি হতো, তাই না? আজকে আপনারা আরেকটা রাজাকার, আলবদর, শান্তি কমিটি আপনারা দেখছেন। যদি সময় আসে আপনারা দেখবেন এরাই আপনাদেরকে গনিমতের মাল বানাবে, এরাই আপনাদেরকে হত্যা করবে নির্বিচারে, এরাই লুণ্ঠন করবে আপনার বাড়ি, ধর্মের নামে মানুষ হত্যা করবে তারা। দুঃখজনক ঘটনা, গতকাল ময়মনসিংহে একটি হিন্দু ছেলেকে ধর্ম অবমাননার দায়ে হত্যা করা হয়েছে। ইসলাম ধর্মের কোথাও, কোরআনে বা হাদিসে কোথাও বলা নেই বিনা বিচারে মানুষ হত্যা করা যাবে। একটা মানুষকে যদি হত্যা করতে হয়, যদি তার অপরাধ থাকে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। যেই দেশে যে আইন, সেই আইনের ভিত্তিতে তাকে আদালতের সামনে অপরাধী সাব্যস্ত করতে হবে। তা না হলে এটা হবে অসভ্যতা, এটা হবে পশুত্ব, এটা হবে হিংস্রতা, এটা মানুষের নয়, শুয়োরের সমাজে এটা সম্ভব। এই শুয়োররাই তাদের এই ছেলেটাকে হত্যা করেছে। আমি বলছি না 1971 সালে যদি জন্মাতো তারা মুক্তিযোদ্ধা ধরে ধরে হত্যা করত, তারা বাংলার নারীদেরকে, বাংলার কিশোরীদেরকে এই পাকিস্তানি হানাদারের কাছে গনিমতের মাল হিসেবে পৌঁছিয়ে দিত। সেই প্রজন্ম আমরা যারা স্বাধীনতা পরবর্তীকালের মানুষ, তারা দেখিনি, তাদের সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি। এত বছর পর সে সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, আপনারা দেখছেন পাকিস্তান প্রেমী, পাকিস্তানের জন্য জীবন দিতে পারে, পাকিস্তান জিন্দাবাদ বলে যারা স্লোগান দিতে পারে, পাকিস্তানে যেভাবে মসজিদে হত্যা করা হয়, মসজিদে বোমা মারা হয়, পাকিস্তানে যেভাবে প্রতিদিন শত শত মানুষ না মারা গেলে এটা পাকিস্তান হয় না, ঠিক তেমনি একটি দেশ তারা এখন বাংলাদেশটিকে নিয়ে যেতে চায়। আপনারা বুঝতে পারছেন যে স্বাধীনতার 54 বছরে যে পাকিস্তান থেকে আমরা ফিরে এসেছি, সেই পাকিস্তানের চাইতে আমাদের মুদ্রার মান 3 গুণ উন্নত। পাকিস্তানের কিছু কিছু শহর দেখতে খুবই সুন্দর, খুবই ভালো, কিন্তু এভারেজ মানুষের জীবনের মান বাংলাদেশের মানুষের জীবনের অর্ধেক জায়গায়ও নেই। খুনাখুনি, হত্যা, ধর্ষণ, রাহাজানি, অবিচার, অত্যাচার এবং আর্মিদের জুলুম, এই পাকিস্তান রাষ্ট্রের চরিত্র। সেই চরিত্রের একটি দেশ বানানোর জন্য
আজকে নতুন একটি প্রজন্ম মানুষ হত্যা করছে, ধ্বংস করছে মানুষের বাড়িঘর, হত্যা করছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী ছাত্রদেরকে, হত্যা করছে নির্বিচারে সংখ্যালঘু মানুষকে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন 1971 সালে যেভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে মুখ বেঁধে চোখ বেঁধে রায়ের বাজার বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়েছিল, আজকে যদি সুযোগ পায় এই প্রজন্মের পাকিস্তান প্রেমী এইসব কুলাঙ্গারেরা বাংলাদেশের কবি, লেখক, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, সিনেমাকার, চলচ্চিত্রকার, গায়িকা, নায়িকা এবং গল্পকারদেরকে ধরে ধরে এই বধ্যভূমিতে হত্যা করার একটি পরিকল্পনা চলছে। আপনারা জানেন উদিসিকে টার্গেট করা হয়েছে কেন, প্রথম আলোকে টার্গেট করা হয়েছে কেন, এবং কেন টার্গেট করা হয়েছে ডেইলি স্টারকে। তারা গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সাথে লড়াই করেছে, কি শেখ হাসিনার যেই কোনো বিষয়ের সমালোচনা করেছে, যার কারণে প্রথম আলো কিন্তু সরকারি কোনো এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো না, যার কারণে প্রথম আলো সবসময় আওয়ামী লীগ বিরোধী ছিল এবং বিরাজনীতিকরণের পক্ষের একটা কারিগরও ছিল। সেই প্রথম আলোতে হামলা করার কারণটা সেটা নয়। প্রথম আলোতে হামলা করার মূল কারণ হচ্ছে তারা জানে তারা আওয়ামী লীগ না, কিন্তু তারা জানে প্রগতিশীল মানসিকতার মানুষ, পাকিস্তান বিদ্বেষী মানুষ এই প্রথম আলোতে লেখে। প্রগতিশীল মানুষ, ধর্মের নামে যারা সাম্প্রদায়িকতা করে সে সাম্প্রদায়িকতা বিরোধী মানুষ, এবং অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে সেই চেতনার কবি, সাহিত্যিক, লেখক এবং বুদ্ধিজীবীরা এই পত্রিকাগুলোর সাথে জড়িত রয়েছে। ধর্মের নামে যে উন্মাদনা, এই উন্মাদনার বিরুদ্ধে প্রথম আলো কথা বলে, নারীর অধিকারের সপক্ষে কথা বলে, সংখ্যালঘুর অধিকারের সপক্ষে কথা বলে এবং বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের সপক্ষে কথা বলে। তাই প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের লক্ষ্যবস্তু। আমি আওয়ামী লীগের পক্ষে ছিল না প্রথম আলো, এই জন্য কিন্তু আমি প্রথম আলোকে ঘৃণা করি না। কেন করি না? প্রথম আলো একটি সংবাদপত্র, তাদের নিজস্ব মতামত আছে। এই 17 বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম আলোর বিরুদ্ধে অনেক কথা বলেছেন, কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা, কর্মী, কোনো গোষ্ঠী কখনো একটা ইঁটাও মারতে যায়নি। কারণ ভিন্ন মত, ভিন্ন পথের যে অবস্থান, সহাবস্থান, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য যেসব অঙ্গ সংগঠন আছে তারা বিশ্বাস করে। উদীচী, কেন উদীচীতে হামলা করা হলো? উদীচী তো কোনো রাজনৈতিক সংগঠন নয়। তারপরে আরো একটি প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, উদীচী ছায়ানট, এই ছায়ানটেও হামলা চালানো হয়েছে। কেন? আপনারা বুঝতে পারছেন, সেই মৌলবাদী চক্র, সেই ধর্মান্ধ চক্র, সেই সাম্প্রদায়িক চক্র, সেই পাকিস্তানের প্রেতাত্মারা যেই সব প্রজন্ম আমাদের নারীদেরকে পাকিস্তানদের হাতে তুলে দিয়েছিল, যারা রেকি করে করে বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, তাদের হাতে আজ বাংলাদেশ। তারা বাংলাদেশকে কোন অন্ধকার সুড়ঙ্গের দিকে নিয়ে যায় আমরা জানি না। আমরা যারা বিদেশে আছি, বাইরে আছি, নিজেদের মতো করে জীবন চালাচ্ছি, আমরা বেঁচে গেলাম। কিন্তু আপনারা যারা, আমাদের বংশধররা যারা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা এই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, পাকিস্তানিজমে বিশ্বাস করে না, মৌলবাদে বিশ্বাস করে না, মানুষের ন্যায় বিচারের শাসনে বিশ্বাস করে, ওই ঐশ্বরিক শাসনে বিশ্বাস করে না, তাদের জীবন বড় অসহায়। এবং এই হিন্দু ছেলেটির মতো আরো কত মানুষের জীবন যাবে আমরা জানি না। বাংলাদেশের মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষ, জ্ঞান সম্পন্ন মানুষ, মানবিক মানুষ জেগে উঠুক এবং অন্ধকার গুছে বাংলাদেশটি আবার সুন্দরের দিকে, আলোর দিকে চলতে থাকুক, সেই কামনাই রইল। ভালো থাকবেন সবাই। শেষ পর্যন্ত ট্রাভেল পাস নিয়েই দেশে ফিরছেন তারেক রহমান। 18 বছর লন্ডনে থাকলেন, মায়ের অসুস্থতা তো আছেই, দেশের পরিস্থিতি অনুকূলে আসার পরও ফিরলেন না। মাত্র সপ্তাহখানেক আগেই তিনি বললেন যে তার ফেরাটা তার একার সিদ্ধান্ত নয়। আবার হঠাৎই 25শে ডিসেম্বর ফিরছেন বলে ঘোষণা দিলেন। টিকিটও নাকি কাটা হয়ে গেছে।
প্রশ্ন ওঠাটা স্বাভাবিক কিনা বলুন, যে তারেক রহমান না হয় সিদ্ধান্ত বদলালেন নিজের ইচ্ছায়, কিন্তু বাকি সবার সিদ্ধান্ত বদলালো কিভাবে? তাকে ম্যানেজ করে ফিরছেন তারেক রহমান তাহলে? চলুন খুঁজে দেখার চেষ্টা করি। এর আগে বলা হয়েছিল যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত দল বিএনপি। এরই মধ্যে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে দিনে দুপুরে ঢাকার রাজপথে গুলি করে হত্যা করা হলো। প্রতিদিনই অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা বাড়ছে দেশে। এমত অবস্থায় তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা রাতারাতি বদলে গেছে বলা হলে সেটাকে মেনে নিতে পারবেন কেউ? মনে হয় না। তার মানে তারেক রহমানের ফেরার পেছনে নিরাপত্তার ঝুঁকি ছাড়াও অন্য অনেক কিছু থেকে থাকতে পারে। সেগুলোর মধ্যে পুরনো এবং চালু কথা হলো, যুক্তরাষ্ট্র চায় না তারেক রহমান বিএনপির নেতৃত্ব দেন, কিন্তু যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার স্টেসি অ্যান্ড জ্যাকবসন লন্ডনে এসে তারেক রহমানের সঙ্গে দেখা করে গিয়েছেন, সে খবরও আমরা জানি। তারপরও তিনি এতদিন সময় নিয়েছেন। 21শে আগস্ট সহ বাকি সকল মামলা থেকে সরকার অবৈধভাবেই তাকে অব্যাহতি দিয়েছে, যেটা বাকি আসামিদের ক্ষেত্রে হওয়া সম্ভব নয়। এখন আদালতে হাজির না হলেও জামিন আবেদন পর্যন্ত গ্রহণ করা হয় না। এমত অবস্থায় তারেক রহমানের ফেরার ব্যাপারটা মাত্র সপ্তাহখানেক ব্যবধানেই বদলে গেল, আর এটা নিয়ে মানুষ চুপ থাকবে, সেটা কি হয় বলুন? তাই মানুষের মনে প্রথম প্রশ্নটা আসছে, তারেক রহমান ফিরছেন কিন্তু কার ভরসায়? 18 বছর ধরে তিনি দেশে ফেরার কথা বলছেন। প্রতিবারই তার বক্তব্য তার দলের শীর্ষ পর্যায়ের ইঙ্গিত মিলিয়ে বোঝা গেছে যে সিদ্ধান্তটা তার ব্যক্তিগত নয়, বরং একাধিক শক্তির সমন্বয়ে তৈরি বাস্তবতার উপর দাঁড়িয়েছিল তার ফিরে যাওয়াটা। 2024 সালের পরিবর্তনের পর রাজনৈতিক পরিবেশ তার সামনে আর কোনো আনুষ্ঠানিক বাধা ছিল না, তবু তারেক ফিরে আসেননি। এটাই অনেকে দীর্ঘদিন ধরে সন্দেহের চোখে দেখছেন। মায়ের শারীরিক অবস্থার অবনতি, দলের ভেতরের চাপ, নেতাকর্মীদের আবেগ সবকিছুই তাকে তৎক্ষণাৎ ফিরিয়ে আনতে পারেনি। এর মানে একটাই, তারেক রহমান বুঝতেন যে দেশে ফেরার বিষয়টি কেবল আবেগের সিদ্ধান্ত হওয়া সম্ভব নয়। লাগবে নিরাপত্তা নিশ্চিত হওয়ার ইঙ্গিত, লাগবে আন্তর্জাতিক শক্তি এবং আঞ্চলিক স্বার্থগুলোর ন্যূনতম সামঞ্জস্য। বিষয়টা বোঝার জন্য প্রথমে বাস্তব পরিস্থিতিটা মাথায় আনতে হবে আমাদের। একদিকে দেশে পরিবর্তন ঘটেছে, অন্যদিকে রাজনৈতিক হিংসা ভয়াবহ আকার ধারণ করেছে। ইনকিলাব মঞ্চের হাদির উপর দিনের আলোয় হামলা সেই পুরনো অস্থিরতার ইঙ্গিত আবার নতুন করে তুলে এনেছে। এটা যারা নিরাপত্তা বিশ্লেষণ করেন তারা স্পষ্টই বলছেন ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি, অথচ এই অবস্থাতেই তারেক দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এটা তখনই সম্ভব যখন তিনি নিশ্চিত হন যে প্রয়োজনীয় সুরক্ষা, রাজনৈতিক কভারেজ এবং আন্তর্জাতিক সকল পক্ষের বার্তা সব একসঙ্গে মিলে ঝুলে গেছে। বাংলাদেশের রাজনীতিতে বড় সিদ্ধান্তগুলো প্রায়ই দেশীয় সমীকরণের বাইরে গিয়ে আঞ্চলিক শক্তিগুলোর দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যুক্তরাষ্ট্র এবং ভারতের ভূমিকাকে অস্বীকার করা যায় না। 2024-এর পর পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াশিংটন এবং নয়াদিল্লি উভয়েই নতুন বাস্তবতা পর্যালোচনা করছে। দুপক্ষের নিজস্ব স্বার্থ আছে। একজন চায় রাজনৈতিক স্থিতি এবং গণতান্ত্রিক প্রেডিক্টেবিলিটি, আরেকজন চায় নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখা। তারেক রহমানকে মেনে নেওয়া বা অন্তত তার প্রত্যাবর্তনকে বাধা না দেওয়া এই দুই শক্তির সমন্বিত হিসেবের অংশ বলেই মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের অবস্থান সাধারণত মানবাধিকার, অংশগ্রহণমূলক নির্বাচন, জবাবদিহি, বড় জোর বোয়িং কেনা, এসব দিয়েই বাংলাদেশ সহ অন্যান্য দেশের সরকারগুলোকে বশে রাখতে চায় দেশটি। ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে তারা নিশ্চয়ই একটি এমন এক নেতৃত্ব চাইছে যার সঙ্গে কাজ করা সম্ভব, যিনি দেশের অর্থনীতি এবং রাজনৈতিক কাঠামোকে স্থিতিশীল করতে পারবেন, আবার আমেরিকার পক্ষে থাকবেন। বিএনপির নেতৃত্বে রদবদল, দলে তারেকের কর্তৃত্ব এবং ভবিষ্যৎ সরকারের সঙ্গে সম্পর্ক গঠনের সম্ভাবনা সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কাছে তার ফেরাটা খুব একটা অস্বস্তিকর বলে মনে হচ্ছে না এই মুহূর্তে, হয়তো বরং দীর্ঘ অস্থিরতার পর দেশকে পুনর্গঠনের তারেক রহমান যদি একটি ছক স্পষ্ট করে দিতে পারেন, সেটাকে ওয়াশিংটন হয়তো বাস্তববাদী দৃষ্টিতেই দেখছে। দেশে যেভাবে ভারত জব চলছে তাতে ভারত নিয়ে কিছু বলা মুশকিল।
তবুও তারেক রহমানের ফেরা বিষয়ে ভারতের অবস্থানটিও আমাদের ধর্তব্যে আনতে হবে। বাংলাদেশের কাছে প্রতিবেশী হিসাবে ভারতের চাওয়া পাওয়াগুলো নিয়ে আপনি বিস্তর মতভেদ আছে সবার মধ্যে, তবে আমার মনে হয় দিল্লি চায় পূর্ব সীমান্তে স্থিরতা, চায় বাংলাদেশে এমন নেতৃত্ব যারা নিরাপত্তা এবং আঞ্চলিক সংযোগের প্রশ্নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। বাংলাদেশের কারণে ভারতের ভেতরে কোনো অস্থিরতা তৈরি হবে না, সহিংসতা তৈরি হবে না, বোমা ফুটবে না ভারতের এ জায়গায় সে জায়গায়। ইতিহাসগতভাবে বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী দলগুলি বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের সবচেয়ে বড় বাধা। কিন্তু জুলাই সন্ত্রাস পরবর্তী ভূকৌশলিক পরিস্থিতিতে ভারত এমন কাউকে পুরোপুরি বাদ দিয়ে যেতে চায় না যিনি দেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠতে পারেন বা হয়ে উঠছেন বা করে তোলা হচ্ছে। দক্ষিণপন্থী গোষ্ঠীর উস্কানি, স্নায়ু যুদ্ধধর্মী উত্তেজনা কিংবা সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করে দেওয়ার রাজনৈতিক হুমকি, এসবের ভেতর দিয়ে দিল্লি হয়তো মনে করছে যে তারেক রহমানকে উপেক্ষা করলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। অন্তত নিউট্রাল টলারেন্স এই মুহূর্তে ভারতের বাস্তবসম্মত অবস্থান। এর মানে এই না যে ভারত তাকে পুরোপুরি গ্রহণ করেছে, বরং তারা এটি মানছে যে আগামী রাজনৈতিক বাস্তবতায় তারেককে বাদ দিয়ে ভবিষ্যৎ নিরাপত্তা বা কূটনৈতিক সমীকরণ তৈরি করা কঠিন হবে। তার মানে দিল্লি ও আমেরিকার মতো ম্যানেজড হয়েছে। তাহলে প্রশ্নটা হলো তিনি কিভাবে সব পক্ষকে ম্যানেজ করলেন? এর একটা ব্যাখ্যা আছে। লন্ডনে তার দীর্ঘ নির্বাসনকালে তিনি পর্দার আড়ালে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রেখেছেন বলে বিএনপির বহু নেতা, সিনিয়র নেতা ইঙ্গিত করেছেন। প্রতিটি শক্তি মূলত একটা জিনিস দেখে, ক্ষমতায় আসার সম্ভাবনা এবং ক্ষমতায় এলে নীতি কতটা স্থির থাকবে। ফেব্রুয়ারির নির্বাচন যদি হয়, বিএনপির সম্ভাবনা যখন ধীরে ধীরে বাড়ছে, তখন আন্তর্জাতিক শক্তিগুলো তাদের ভবিষ্যৎ হিসাব নিকাশ মিলিয়ে নিতে চায়। তারেক রহমান বারবার যে কথা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, প্রতিষ্ঠান পুনর্গঠন, বৈদেশিক সম্পর্ককে ভারসাম্যপূর্ণ করা, এসব বার্তা বিভিন্ন পক্ষের কাছে গ্রহণযোগ্যতা তৈরির কাজ করছে নিশ্চিতভাবেই। তিনি আরেকটি বিষয়েও নিশ্চয়তা দিয়েছেন, বিএনপি যদি সরকার গঠন করে শক্তিশালী জনপ্রতিনিধিত্ব থাকবে এবং বিদেশি স্বার্থ বিশেষ করে নিরাপত্তা বাণিজ্য অব্যাহতভাবে বিবেচনায় রাখবেন তিনি। তারেক রহমান নিশ্চিতভাবেই জানেন যে এখনই তার দেশে ফেরাটার সর্বশেষ সুযোগ। এতদিন তার অনুপস্থিতিতে বিএনপি দল হিসেবে টিকে থাকলেও আগামী নির্বাচনী মাঠে তিনি উপস্থিত না থাকলে দল টেকানো মুশকিল হয়ে যাবে। এমনিতেই দলের ভেতর বিভিন্ন গ্রুপিং, প্রভাব বিস্তারের চেষ্টা, সিন্ডিকেট, এসব নিয়ন্ত্রণে তার শারীরিক উপস্থিতি জরুরি হয়ে উঠেছে। আবার দেশের ভেতরে যে রাজনৈতিক আবহ তৈরি হয়েছে, সেখানে তাকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে উপস্থিত থাকতে হবে। আন্তর্জাতিক সমর্থনে গ্রিন সিগন্যাল পাওয়া মানে এই না যে সব পক্ষ তাকে স্বাগত জানিয়েছে, বরং তারা বাধা দেবে না। এটাই হয়তো এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার মূল সাহসটি দিয়েছে। এসব নিশ্চয়তা পেয়েই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে তারেক রহমান ফিরছেন একটি সমন্বিত বাস্তবতার উপর দাঁড়িয়ে। দেশীয় রাজনীতির চাপ, দলের প্রত্যাশা, নির্বাচন সামনে, এসব তো আছেই, কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক স্তরে তার গ্রহণযোগ্যতার ইঙ্গিত, অন্তত বাধাহীন ভাবে তার ফিরে যাওয়ার নিশ্চয়তা, এগুলো না পেলে তিনি ফিরতেন না। তারেক হয়তো জানেন এখনই সেই সময় যখন নেতৃত্বের শূন্যতা পূরণ, জাতীয় রাজনীতির নিয়ন্ত্রণ নিতে হলে ঝুঁকি নেওয়া ছাড়া উপায় নেই। তিনি ফিরছেন, কিন্তু সেই ফিরে আসা টিকে থাকবে কোন শক্তির উপর ভর করে? দেশীয় সমর্থনের উপর নাকি আন্তর্জাতিক বাস্তবতার উপর? হয়তো দুটোরই এক অদ্ভুত সমন্বয়। সময় আসছে, দেখা যাক। 25শে ডিসেম্বরের আগে তারেক বিষয়ে আরো একটি পর্ব আপনাদের সামনে নিয়ে আসবো, কথা বলবো তারেক বিষয়ে। ভালো থাকবেন ততক্ষণ।